আলহামদুলিল্লাহ। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র শিবিরের ভূমিকা শীর্ষক আলোচনা রাখলেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সালাহউদ্দিন আইয়ুবী ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট বিতার্কিক, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় তারুণ্যের অহংকার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এ পর্যায়ে আমাদের সামনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, মাদক মুক্ত তারুণ্য, এই শীর্ষক আলোচনা নিয়ে আসার জন্য মুহতারাম মেহমানকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সংগঠন এবং দেশ জাতি গঠনে বদ্ধপরিকর প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2021 উপলক্ষে আলোচনা সভার প্রিয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা, আমার একান্ত প্রিয় ভাই ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ভাই সালাউদ্দিন আইয়ুবী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমরা মূলত সবাই যার আলোচনা শোনার জন্য এখানে সংযুক্ত আছি, সংযুক্ত হব এবং সংযুক্ত থাকবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের সকলের সম্মানিত শিক্ষক, ইসলামী আলোচক জগতের একজন প্রখ্যাত মানুষ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, তিনি আমাদের সামনে মূলত আজকের মাদকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেটি নিয়ে শরীয়ত দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সভাপতি গুরুত্বপূর্ণ উদ্বোধনী বক্তব্যের সাথে তার একটি নির্দিষ্ট আলোচনাও কিছু অংশ তিনি বোধহয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি শুরু থেকেই শোনার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা আমাদের সামনে, আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়ে চলে এসছে। আমাকে একটি সুনির্দিষ্ট আলোচনা আমাদের সামনে ইতিমধ্যেই সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা, আমার একান্ত প্রিয় ভাই হাফেজ রাশিদুল ইসলাম নির্দিষ্ট করে দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, মাদক মুক্ত তারুণ্য। আমি এটার সাথে একটু যুক্ত করি যে শুধু সমৃদ্ধ বাংলাদেশ গড়তেই না, আসলে সবকিছুর জন্য তারুণ্যের প্রয়োজন। তারুণ্যকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আলাদা করে এদের জন্য ব্যবস্থাপনা রেখেছেন, তার ইবাদতের জন্য আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাশ শাবাব আলাদা করে যুবক তরুণদেরকে তিনি সম্বোধন করে তাদের জন্য ইসলামী আন্দোলন, দেশ জাতি গঠনে ভূমিকা পালনের বারবার আহ্বান জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই তারুণ্যকে কাজে লাগিয়ে মাদক মুক্ত একটা আমরা সমাজ রাষ্ট্র গঠনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই মাদক মুক্ত তারুণ্য, এটার উপরে আমি আলোচনা করব। এই আলোচনায় সম্পৃক্ত আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভে শ্রোতা দর্শক বৃন্দ, আমি আবার আপনাদেরকে আরেকবার একটু সালামের সুযোগ নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হয়েছেন, পরিবার থেকে সম্পৃক্ত হয়েছেন, অফিস থেকে সম্পৃক্ত হয়েছেন, এটি খুবই ধন্যবাদ দেওয়ার একটা ব্যাপার। ইসলামী ছাত্র শিবিরকে একেবারে প্রাসঙ্গিক, খুব জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপারের সাথে আজকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সম্পৃক্ত করেছে। কারণ এই ব্যাপারটি হচ্ছে এরকম যে আমরা একটা কথা প্রায় বলে থাকি যে এই মাদক যারা গ্রহণ করেন, যিনি করেন তিনি একজন ব্যক্তি, কিন্তু যিনি এই ড্রাগের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, ড্রাগ অ্যাডিকশন ডিপ্রাইভ এ ফ্যামিলি।
আজকে পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিপ্রাইভ এ ফ্যামিলি ফ্রম অল কাইন্ডস পিস অ্যান্ড হ্যাপিনেস, সব ধরনের শান্তি থেকে, সুখ থেকে, সমৃদ্ধি থেকে আপনাকে বঞ্চিত করবে এই মাদক। একজনই যথেষ্ট, পুরো পরিবার আত্মীয় বর্গের মধ্যে একজনই যথেষ্ট। আর এই কাজটাকে এভাবে বলা হয় যে এডিকশন ইজ এ ফ্যামিলি ডিজিজ, এটা পার্সোনাল ডিজিজ না। এটাতে যখন কেউ আক্রান্ত হয় বা সংক্রমিত হয় তখন সে শুধু রোগী হয় না, পুরো একটা পরিবার রোগী হয়ে যায়। আমি বরং বলি যে একটা সমাজ রোগী হয়ে যায়, একটা রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ে। আমরা অসুস্থ হয়ে পড়ছি। আপনি এর থেকে আলাদা নন, আমি এর থেকে আলাদা নই। আপনি আপনার সন্তানকে নিয়ে দুশ্চিন্তা মুক্ত? নিশ্চিত বুকে হাত দিয়ে বলবেন 8 বছর হয়েছে, অসম্ভব, এটা হতেই পারে না, প্রশ্নই ওঠে না, এটা অবাস্তব, এটা অকল্পনীয়, এটা অসম্ভব ব্যাপার। আমরা এরকম নিশ্চিন্ত মন নিয়ে যারা আছি, সবচেয়ে ভয়াবহ দুঃসংবাদ তাদের জন্য, সবচেয়ে ভয়াবহ দুঃসংবাদ যারা নিশ্চিন্ত মনে আছি যে এটাতে আমার কোনো অসুবিধা নেই, এটাতে আমার কোনো অসুবিধা নেই, এটাই সবচেয়ে বড় অসুবিধা। কারণ এডিকশন ইজ এ ফ্যামিলি ডিজিজ। ওয়ান পারসন মে ইউজ, এটা একজন ব্যক্তি গ্রহণ করে, একজন ব্যক্তি ব্যবহার করে, একজন ব্যক্তি এটা অভ্যস্ত হয়, বাট দ্য হোল ফ্যামিলি সাফার্স। আমি এটার সাথে এভাবে যুক্ত করি, বাট দ্য হোল সোসাইটি, বাট দ্য হোল স্টেট বা হোল কান্ট্রি সাফার্স। আমরা ভুক্তভোগী। আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না, কোথাও। আমি আপনাকে ক্যাটাগরিক্যালি যদি একটু বলি, আমি প্রথম রাজশাহী ইউনিভার্সিটিতে যখন গেলাম, ভর্তি পরীক্ষা দিয়ে যখন দেখলাম যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে ফার্মেসির ছাত্র, ফার্স্ট ইয়ার পার করতে পারেনি, বাবা মা গাড়িতে করে তাকে ভর্তি করিয়েছেন, গাড়িতে করে নিয়ে এসছেন, হলে উঠিয়েছেন, ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট হয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি হলে সিট পেয়ে গিয়েছেন, হলে উঠেছেন। একই হলে আমি থাকার সুযোগ পেয়েছি। তাকে ঘিরে কত জল্পনা কল্পনা, আমাদের কত আগ্রহ উদ্যোগ, ভালো ছাত্র, শিক্ষক হবেন, একেবারে মিনিমাম যদি হন তাও ইউনিভার্সিটি শিক্ষক হবেন। কিন্তু কি দুর্ভাগ্য জানেন, ফার্স্ট ইয়ার পার হয়েছে, সেকেন্ড ইয়ার পার করতে পারেন নাই। তখনই আমরা দেখলাম যে তার হাতে একটা স্টিক আছে, মানে একটা সিগারেট আছে। এই সিগারেটটাকে আমরা কত স্বাভাবিকভাবে গ্রহণ করি না, একেবারে সাধারণভাবে আমরা এটাকে গ্রহণ করি। কিন্তু অ্যালার্মিং ইনফরমেশনটা কি? আজকে এই মাদকের সাথে তারুণ্যের সূত্রটা কোথায়, কোথা থেকে শুরু? যেই সিগারেটের সাথে আমরা খুব স্বাভাবিক জীবনযাপন করছি, স্বাভাবিক জীবনযাপন প্রকাশ্যে বিক্রি হচ্ছে, এটার মধ্যে এখন স্মার্টনেসও ডেভেলপ করছে, এটার সাথে স্মার্টনেসও এখন রিলেট করছে। যে সিগারেট খায় সে স্মার্ট, যে খায় না সে আনস্মার্ট। কি দুর্ভাগ্যজনক ব্যাপার। আমাদের সেই ছাত্র বন্ধু, আমাদের এক সময় সেকেন্ড ইয়ার পার করে থার্ড ইয়ার আর পার করা সম্ভব হয়নি। তার হাত হলুদ হয়ে যাচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, ঠোঁট হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কি ব্যাপার? আমরা কথা বলা শুরু করলাম, জানার চেষ্টা করলাম, বুঝতে পারলাম যে মাদকাসক্তির যারা এডিক্টেড হয়ে যায় তাদের 98% হচ্ছে ধূমপায়ী থেকে তাদের সূত্রপাত। এই ধূমপায়ীদের মধ্যে 50% আছে যারা নানা ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। সে স্বাভাবিক কর্মকাণ্ড করে না, কারণ তার তো সর্বপ্রথম সংক্রমণ হয় তার মস্তিষ্কে। তার মস্তিষ্ক তো নিষ্ক্রিয় হয়ে যায়, এটা পজিটিভ ওয়ার্ক করে না, এটা নেগেটিভ ওয়ার্ক করে। এই নেগেটিভ ওয়ার্কে যখন আপনার মস্তিষ্কটা কাজ করে, সেটার ব্যাপারে দেখেন বিজ্ঞানের থিওরি, ইসলাম তো আছেই, বিজ্ঞানের থিওরিটা কি? সিগারেটের এই যে একটা অ্যাকশন, এটাকে বলা হয় যে 2.5 গুণ বেশি পরিমাণ নিকোটিন, 10 গুণ বেশি কার্বন মনোক্সাইড, যেটা আমাদের মস্তিষ্ককে বিকৃতি ঘটায়, 25 গুণ বেশি টান এবং 125 গুণ বেশি ধোঁয়া সরবরাহ। এরকম একটি সীসা, যে সীসাগুলো এখন হোটেল, মোটেল এবং কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক আয়োজনে এগুলো এখন পাওয়া যাচ্ছে, যেগুলো 100টা সিগারেটের সমান। আমরা খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করেছি তার থার্ড ইয়ার আর অতিক্রম করা সম্ভব হয়নি। ইউনিভার্সিটিতে আমরা ছাত্রদের পক্ষে কথা বলা,
সত্য প্রতিষ্ঠা ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে যখন গ্রেপ্তার হয়ে ইউনিভার্সিটি থেকে, আমরা ইউনিভার্সিটিতে মজা করে বলতাম আমাদের তখন 10টি হল ছিল, আমাদের আরেকটি হল ছিল, 11টি হল বলতাম আমরা। আমাদের এই 10টি হলের একটি হলে মাঝে মধ্যে থাকতাম, আর ওই হলে আমরা থাকতাম হলো জেলখানা। প্রশাসন আমাদেরকে মাঝে মধ্যে সেখানে নিয়ে যেত, আমাদের থাকতে হতো, পড়াশোনা করতে হতো। জেলখানায় গেলাম, জেলখানায় যাওয়ার পর হঠাৎ করে জেলখানার যিনি সুপার আছেন তিনি আমাদেরকে একদিন দেখা করতে এসেছেন। ফাইল হয়েছে, ফাইলে আমাদেরকে আলাদা করে ডেকেছেন। কি ব্যাপার? বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে ফোন করেছেন, ইসলামী ছাত্র শিবিরে কিছু ছেলে জেলখানাতে আছে, আমারও একটা ছেলে জেলখানায় আছে, কিশোর ওয়ার্ডে তাকে রাখা হয়েছে। কিশোর ওয়ার্ডে আমি একদিন এক রাত থাকার সুযোগ পেয়েছি। আমার চেহারা সুরত দেখে তাদের মনে হয়নি যে ইউনিভার্সিটির বয়সে পেয়েছে, সুতরাং আমাকে কিশোর ওয়ার্ডে রাখা হয়েছে। আমি সেই ইউনিভার্সিটি শিক্ষকের ছেলের সাথে এক রাত পার করেছি, আলাদা হয়ে গেছি। সুপার আমাদেরকে ডেকে বললেন যে তোমাদের সাথে আমাদের এই শিক্ষকের ছেলেকে রাখার জন্য একটু আমাকে অনুরোধ করা হয়েছে। কারণ হচ্ছে তোমরা সম্ভবত তার বাসায় একদিন গিয়েছিলে কিছু কোরআন, কিছু ইসলামী হাদিস সাহিত্য কেনার জন্য। সেদিন শিক্ষক তোমাদেরকে বের করে দিয়েছিলেন, তার সে আফসোস দুঃখবোধটা আছে। সেই দুঃখবোধ নিয়ে তিনি আজকে তার যে ছেলে যাকে সে ডাক্তারি পড়াবার জন্য মেডিকেলে ভর্তি করিয়েছেন, ঈদের আগের রাতে বাবার কাছে এসে হোস্টেল থেকে বুকে ছুরি ধরেছে। এই তরুণ সন্তান এই শৈশবের কৈশোর পার হয়ে কেবল তরুণ, এখন তারুণ্যে পাও রাখতে পারেনি। যা ডাক্তার হয়ে ছুরি দিয়ে অপারেশন করার কথা, সেই ছুরি নিয়ে এসে বাবার বুকে ধরে বলেছে আগামীকাল ঈদ উদযাপনে আমার 1 লক্ষ টাকা দরকার। এর আগের ইতিহাস আর বলছি না, সেই 1 লক্ষ টাকা দিতে হবে, না হলে তার বুকে ছুরি চালিয়ে তাকে হত্যা করা হবে। বাধ্য হয়ে সে প্রলোভন দেখিয়ে বলেছে চলো অমুক জায়গায় টাকা আছে, নিয়ে আসতে হবে। সেই টাকার প্রলোভন দেখিয়ে তাকে থানায় নিজ দায়িত্বে বাবা হিসাবে সন্তান, একমাত্র সন্তান, তার আরেকটি মাত্র মেয়ে আমেরিকায় থাকে, তাকে থানায় সুপুর্দ করেছে পুলিশের হাতে। যতদিন পর্যন্ত আমার এই সন্তান মাদক মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে জামিন করাবো না। আপনারা জানেন যে পারিবারিক ভাবে এরকম একটি বিধান বা সিস্টেম, মামলায় সেখান থেকে জামিন করানো যায় না। আমাদের কাছে বলা হয়েছে, রাখা হয়েছে নিশ্চয়তা দিলে তারপর তাকে জামিনে মুক্ত করানো হবে। দেখুন আর একটা তথ্য বলি আপনাদের, মজার তথ্য। যেই জেলখানাকে বলা হয়, আমরা যেটাকে বলি সংশোধনাগার, যেটাকে জেলখানা বলি না আমরা, বিদেশে উন্নত রাষ্ট্রগুলোতে এটাকে সংশোধনাগার বলা হয়। সেই সংশোধনাগারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া যে ওখানে বেশ কিছুদিন থাকার সুযোগ পেয়েছি। গারদে থেকেছি, কোর্টে যাওয়া আসার গাড়িতে থেকেছি, জেলখানার হসপিটালগুলোতে থেকেছি। কি দুর্ভাগ্য দেখুন, যেখানে আমাদের এই ক্রিমিনাল গুলোকে ধরে জেলখানায় ঢুকানো হয় মাদকাসক্তের কারণে, মাদক বিক্রির কারণে, মাদক ক্রয়ের কারণে, তারা নির্বিঘ্নে গিয়ে জেলখানায় সেই কাজগুলো অবলীলায় করে বেড়াচ্ছে। জেলখানার গাড়িতে যখন প্রিজন ভ্যানে ওঠে তখন সে বলে এটা হচ্ছে নিরাপদ জায়গা, এখানে আর গ্রেফতারের কোনো ভয় নাই। এবং আমাদেরকে তারা বলে নেয় একটা জেলখানার প্রিজন ভ্যানে যখন 50, 60, 70 জন, যেখানে থাকার কথা 15 জন, সেখানে সে এক কর্নারে বসে 4 জন 5 জন মিলে ওখানে কে বা কারা তাকে দিয়েছে আপনি বলুন। আমি প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিদেরকে অপরাধী করছি না, কিন্তু এই 2-4 জন ব্যক্তির সহযোগিতা যদি না পায় তাহলে প্রিজন ভ্যানে করে একজন আসামি সে কি করে ওখানে মাদক খায়? সে আমাদেরকে বলে, আমাদেরকে আগে ঘোষণা করে নেয় যে দেখেন ভালো মানুষ তো জেলখানায় আসেন, আমরা সবাই অপরাধী, উই অল আর ক্রিমিনালস, সুতরাং এখানে কেউ ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না, আমরা এখন একটু উৎসব করবো, একটু আমেজ করবো, তাদেরকে খেতে অনুমতি দিতে হবে। আমরা কি করব, অসহায় গাড়িতে, ঠিক আছে ভাই খান, বা পাশে বসে খান, খায়। এরপরে খেতে খেতে এমন পর্যায়ে পৌঁছায় যে হঠাৎ অনেকদিন পর পেয়েছে হয়তো, এমন খায় যে খেতে খেতে ওখানে বমি করে ফেলে, অসুস্থ হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে, গিয়ে হসপিটালে, মানে জেলখানায় গিয়ে তাকে হসপিটালে ভর্তি করানো হচ্ছে। কি দুর্ভাগ্যজনক। আমি হসপিটালে জেলখানায় কিছুদিন থাকতে হয়েছে, প্রশাসনের ব্যবহারের, অমায়িক ব্যবহারের ফলশ্রুতি হিসাবে হসপিটালে থাকতে হয়েছে। যখন চিকিৎসাধীন ছিলাম
চিকিৎসাধীন অবস্থায় রাত বিরাতে হঠাৎ করে 12টা, 1টা, 2টায়, 3টায় দেখতাম যে হাত কেটে, পা কেটে, নিজের গাল কেটে, ঠোঁট কেটে, গলার এই অংশ কেটে তারপরে চলে আসছে, কারারক্ষী নিয়ে আসছে। কি ব্যাপার? জেলখানার ভিতরে তো এরকম মারামারি, কাটাকাটি, রক্তারক্তি হওয়ার কথা না। এটা তো নিরাপদ জায়গা, এটা তো সবচেয়ে একটা নিরাপদ আশ্রয়। এখানে এটা হলো কেন? বলে যে ভাই সে নিজে নিজে করেছে, কিছু নেই তার কাছে। তার যে প্লেট, সেই প্লেটকে সিমেন্টের সাথে ঘষে ধারালো করে তারপর এটা করেছে। কেন করেছে? হয় তাকে মাদক দিতে হবে, না হলে সে আত্মহত্যা করবে। কতখানি ভয়ঙ্কর হলে এটা করা সম্ভব? কতখানি ভয়ঙ্কর! কোর্টে আমরা হাজিরা দিতে যেতাম, কোর্টের চিত্রগুলো প্রশাসনের কাছে আছে, আছে এগুলো। আমরা 2004 সালে মাদক, আমি মনে থাকার কথা, আমরা একজন মন্ত্রীর কাছে গিয়েছিলাম দিবস, আমরা এই আলোচনা করলাম, অনেক বিদগ্ধ আলোচনা হলো, কোরআন হাদিসের আলোকে আমরা মানুষকে বুঝালাম যেখান থেকে হবে। মন্ত্রী মহোদয়ের কাছে আমরা একটা চিঠি নিয়ে গেলাম যে আপনি আমাদের এই প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। আমাদের প্রতি সৌজন্যতা দেখিয়ে হাতের 2 আঙ্গুলের মাঝখানের সিগারেটটা তার ডাস্টবিনের কাছে, যেখানে ডাস্টবিন ওখানে রেখে দিল, রেখে দিয়ে হাসতে হাসতে বলল, মাসুদ কিছু মনে করো না, আমাকে প্রধান অতিথি করবা, আমি নিজেই এগুলোর সাথে সম্পৃক্ত, আমাকে প্রধান অতিথি করে তোমাদের এরকম একটা মহতী অনুষ্ঠান নষ্ট করো না, মহতী অনুষ্ঠান নষ্ট করো না। লজ্জিত বাংলাদেশ, লজ্জিত বাংলাদেশের এই সম্পদ, এই স্বাধীনতা, লজ্জিত বাংলাদেশের এই প্রতিনিধিত্ব, তারুণ্য, এই শৈশব কৈশোর, যাদেরকে নিয়ে এরকম একটা সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্নের কথা যারা সরকারে থেকে বলেন। আমি একটা চমৎকার উদ্ধৃতি আপনাদের বলি, চমৎকার একটা উদ্ধৃতি বলি আপনাদের, জেলখানার এই ক্রিমিনালদের, তারা ক্রিমিনাল আমাদের ভাষায়, আমরা তো ক্রিমিনাল, আমরা বানিয়েছি তাদেরকে, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা আছেন, তারা বানিয়েছে তাদেরকে। আমরা বললাম কেন আপনি এডিক্টেড? বলে যে মাসুদ ভাই আমরা তো ইয়াবা এডিক্টেড, আর আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা এই ক্ষমতার পাগল, আপনারা তো পাওয়ার এডিক্টেড। এটা 2016 সালের শেষ দিকের কথা। আমি শুনে তাজ্জব বনে গিয়েছি। বলছে আমরা তো সামান্য ইয়াবা এডিক্টেড, আমরা তো সামান্য গাঁজা এডিক্টেড, আর আপনারা তো হচ্ছেন পাওয়ার এডিক্টেড। আপনাদের সরকার, এই যে সরকার এখন দেশ চালায়, আমি এই জায়গায় বসে, আমি জেলখানার ভিতরে বসে তার কাছে দেখেছি, তার কাছে ইয়াবা, তার স্ত্রী তাকে ইয়াবা দিয়ে যাচ্ছে প্রশাসনের সহযোগিতায়, তাকে খাবার দিয়ে যায়, খাবার নিতে চায় না, সে বলে আমার ইয়াবা দাও, নাহলে আমি জেলখানার ভিতরে আত্মহত্যা করব। জেলখানায় এমন ঘটনা আছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন যে একেবারে কোনো উদ্যোগ নিচ্ছে না তা না। স্ত্রী সেখানে আটক হয়েছেন, ইয়াবা নিয়ে দেখা করতে গিয়েছেন, ইয়াবা সহ আটক, ভিতরে ইয়াবা দিতে গিয়েছে। কারণ তার বক্তব্য হচ্ছে আমি এডিক্টেড, আর আমাদের যে সরকার আজকে এই গদিতে বসে আছে সে তো পাওয়ার এডিক্টেড। এই পাওয়ার এডিক্টেড একটা সরকারকে দিয়ে ইয়াবা এডিকশন আপনি দূর করতে চান, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আমরা ভোট এডিক্টেড। আজকে আমরা যে সন্তান যারা ইয়াবা এডিক্টেড হচ্ছেন বলে আফসোস করছি, আমাদের সেই সন্তানদের একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ইয়াবা এডিক্টেড কেন? তার একটা সাফ জবাব ছিল, আমার বাবা বিজনেস এডিক্টেড, আমার বাবা বিজনেস এডিক্টেড, আর আমি ইয়াবা এডিক্টেড। সো হোয়াট ক্যান আই ডু? ইউ হ্যাভ টু ডু। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমার নৈতিকতা নিয়ে, আমার দুনিয়া নিয়ে, আমার পরকাল নিয়ে তার কোনো চিন্তা নাই। রাত ফেরেন, আমার সাথে তার দেখা হয় সপ্তাহে, মাসে 1-2 বার। আমার মা বাইরে কাজ, আমার মা ওয়ার্ক এডিক্টেড। খুব সুন্দর জবাব না? আপনি জবাবের প্রত্যুত্তর কি দেবেন তাকে? সেই সমাজ ব্যবস্থায় আমাদেরকে দেখুন, আমাদের একটা অধিদপ্তর আছে, মাদক অধিদপ্তর, 1990 সালে প্রতিষ্ঠিত হয়ে তারা মৌলিকভাবে 3টা কাজের টার্গেট নির্ধারণ করেছে। টার্গেটটা দেখেন, টার্গেটেই যদি ওই যে
আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই একটা কথা বলতেন যে মাসুদ, তুমি যদি নদী বা খাল পার হতে গিয়ে টার্গেটই যদি নাও যে কোনোভাবে শুকনায় পড়বা আর কি, তাহলে তুমি যে এক হাত পানিতে পড়বা তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই তুমি পানিতে পড়বা। আর তুমি যদি কোন রকম টার্গেট করো একটু কাদায় পড়বা, তাহলে তুমি যে এক হাত পানিতে পড়বা 2 হাত, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের মাদক অধিদপ্তর তারা নামই দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ মানে কি? এটা থাকবে। নিয়ন্ত্রণ কি? ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ। ট্রাফিক তো এটা নিয়ন্ত্রণ করে, গাড়িগুলো থাকবে, নিয়ন্ত্রণ করে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক থাকবে, এটা নিয়ন্ত্রিত হবে, প্রয়োজনীয় লোকদের কাছে এটা যাবে। আপনি যদি একটা জায়গার কথা ধরুন, আজকে আমাদের এখানে যারা যুক্ত আছেন, একটু বিবেকের কাছে আমি আপনাদের জানতে চাই, আপনারা নিজের বিবেকের কাছে, এই দেশ এবং জাতির কাছে আপনাদেরকে প্রশ্ন করতে হবে, আমাদের কাছে জানতে চাইতে হবে, এদের কাছে, রাষ্ট্র শক্তির কাছে। না হলে আপনিও রক্ষা পাবেন না, আমি পাবো না, আমার সন্তান বাঁচতে পারবে না, এখান থেকে পারবে না, অসম্ভব, এটা হতেই পারে না। আপনি একটা জমি চাষ করে যদি সেখানে সিদ্ধান্ত নেন নিয়ন্ত্রণটা কেমন বুঝার জন্য দেখুন, একটা জমিতে যদি আপনি সেখানে ফসল ফলান, ফসলের সাথে কিছু আগাছা হয়, হবে না? আপনি আগাছা কিন্তু নির্মূল করেছেন, আগাছা দমন করেছেন, 3 বার চাষ দিয়ে ওটাকে ফ্রেশ ফসলের উপযুক্ত করেছেন, তারপর সেখানে আপনি ফসল ফলিয়েছেন, এর সাথে কিছু আগাছা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নিলেন আগাছার মূলোৎপাটন হবে না, নির্মূল হবে না, আগাছা নিয়ন্ত্রণ হবে। আপনি বলুন, এই নিয়ন্ত্রিত অবস্থায় এর উপর আপনি সার দিলেন, এর উপর আপনি ওষুধ দিলেন, এর উপর আপনি আরো আপনার প্রচেষ্টা বিনিয়োগ করলেন, আপনার শরীরের ঘাম ঝরালেন, 3 মাস পরে গিয়ে ওই জমিতে আপনি কি পাবেন? বাস্তবতা কি বলে, প্রকৃতির নিয়মটা কি? আপনি ওই জমিতে গিয়ে আসলে ফসলের চিহ্নও পাবেন না, পুরোটা আগাছায় দিয়ে পুরো জমিনটা ভরপুর হয়ে যাবে, ওটা দখলে চলে যাবে আগাছা। আজকে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছেন, তারা সিদ্ধান্ত কি নিয়েছেন? 1 নম্বর সিদ্ধান্ত দেখেন, প্রথম সিদ্ধান্ত তারা নিয়েছেন ডিমান্ড রিডাকশন, চাহিদাকে নিয়ন্ত্রণ করবেন, চাহিদা হ্রাস করবেন, শেষ করবেন না, চাহিদা হ্রাস। ফার্স্ট ডিমান্ড রিডাকশন, সেকেন্ড সাপ্লাই রিডাকশন, সরবরাহ নিয়ন্ত্রণ করবেন। কি দুর্ভাগ্যজনক কথা। এরপরে তারা ক্ষতি হ্রাস, হার্ম রিডাকশন, ক্ষতিটা কমিয়ে নিয়ে আসা। হয়তো প্রশ্ন উঠবে, একসাথে সব শেষ করা যাবে? টার্গেটটাই যদি শেষ না করা হয়, তাহলে আপনি ওই জায়গায় তো পৌঁছতে পারবেন না। এটা তো জ্যামিতিক হারছে। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন 0.5%, আজকে সেটা এই 2021 সালে এসে এখন এই অবস্থায় এসে 10% দাঁড়িয়েছে, 10%, এবং সেটা গাণিতিক হারে না, জ্যামিতিক হারে এই পর্যায়ে এসে আমরা ঠেকেছি। কেন ঠেকেছি? এই জায়গায় এসে আমাদের এমন অবস্থা তৈরি হয়েছে যে 1998 সালে আপনাদের একটা ট্র্যাজেডি মনে থাকার কথা, 14 এপ্রিল গাইবান্ধা ট্র্যাজেডি। এবং এখানে একটা মজার ব্যাপার আছে যে শুধু মাদকই নয়, মাদককে আমার ভেজাল যুক্ত মাদক, যে ভেজাল যুক্ত মাদক খেয়ে আপনি প্রায় শুনবেন অমুক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে বৈশাখী পয়লা বৈশাখ উৎসব, অমুক উৎসব, তমুক উৎসব করতে গিয়ে সেখানে আমাদের এক হিসাবে, সরকারি হিসাবে 47 জন মারা গেছে, 150 অধিক কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ওই এলাকাবাসী, গাইবান্ধার এলাকাবাসী তখন উত্তাল আন্দোলন শুরু করে, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এটা খুব রাজনৈতিক ইস্যু না, আমি আপনাদের বিনয়ের সাথে বলি, এটা রাজনৈতিক ইস্যু নয়। তখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, সেই ব্যক্তির নাম ছিল রবীন্দ্রনাথ সরকার, তাকে থানায় নেওয়া হয়। পত্রিকার পাতা খুললে এখনো আপনি পাবেন, তাকে থানায় নেওয়া হয়। শক্তিশালী প্রভাবশালী মহলের ইঙ্গিতে, তাদের তৎপরতায় তাকে তাৎক্ষণিকভাবে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে তাকে চালান করে দেওয়া হয়। তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেলেন। মাদকের উৎস কোথায়? একটু আগে আলোচনায় আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বলেছেন মাদকের কোন উৎপাদন বাংলাদেশে নেই, শুধুমাত্র ঔষধ প্রক্রিয়ার সাথে আছে, যদিও ইসলাম সেটাকে অ্যালাউ করে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন ওষুধের জন্য এটা কোনো ব্যাপারই নয়, বরং এটা আরেকটা অসুখ। এই মরফিন, প্যাথেটিন, এটা আরেকটা অসুখ, এটা আমাদের কোনো দাওয়া নয়, বরং এটা আরেকটা ডিজিজ। আমাদের মুসলিম বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহ বিপরীত ঔষধ আবিষ্কার করে মুসলিম উম্মাহকে এখান থেকে মুক্তি দিয়েছেন। আমরা সেই মুক্তিকে উল্লেখ করিনি। মুসলিম উম্মাহর সেই বিজ্ঞানীদের সেই অ্যাক্টিভিটিসকে, তাদের সেই ইনভেনশনকে, তাদের সেই আবিষ্কারকে আমরা সেলিউট করতে পারি নাই, বরং আমরা এটার মধ্যেই থাকতে চেয়েছি। সে কারণে আজকে পুরো সমাজ এবং রাষ্ট্র এই
কাঠামোটাকে ধরে আমাদের এই সামান্য দুর্বলতা চিত্রটাকে সুই আজকের ফাল হয়েছে। এটা এই ফালে আমরা নিজেরা পড়ে গিয়েছি, কারণ এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আমরা আসতে পারি নাই। আমি আপনাদেরকে শেষের দিকে এসে যে কয়েকটি কথা একটু মানে মৌলিকভাবে বলতে চাই। এটা হচ্ছে কেন? হচ্ছে আমাদের সঙ্গী সাথী যারা জেলখানায়, আমরা প্রতিদিন সকালবেলা হাঁটার জন্য একটু অনুমতি পেতাম শারীরিক কারণে, বের হয়ে দেখতাম যে এখন থেকে 7 দিন আগে যে এসেছিল সে 7 দিন পরে জামিন নিয়ে আবার এসেছে। প্রতিদিন কেরানীগঞ্জ অথবা আমাদের কাশীপুর যেখানে আমরা থাকতাম, দেখতাম যে প্রতিদিন 400 থেকে 450 500 আসামি। আমরা ভাবতাম যে এত আসামি প্রতিদিন কোথা থেকে আসে, এরা কারা? একই আসামি ঘুরে ফিরে 7 দিন 10 দিন 15 দিন পর পর তারা আসছেন এবং এই কাজগুলোর সাথে তারা যুক্ত। এবং শুনলে আপনি অবাক হবেন যে তার ভিতরে জামিন হয়ে তারপর সে বেরোতে চায় না, কারণ এই ব্যবসাটা সে ভিতরে চালু রেখেছে। ভিতরে ব্যবসা করার জন্য সে যাচ্ছে, ভিতরে তার কাস্টমার আছে। যে জামাটার দাম বাইরে 200 টাকা, সেটার দাম সেখানে 2000 টাকা, তার কয়েক গুণ প্রফিট। স্বাভাবিকভাবে সে সেই বিজনেসের সাথে সেখানে কিছুদিন জেল খাটতে হলে সরকারি আয় সে থাকবে, খাবে, ব্যবসা করে আবার সেখান থেকে প্রয়োজন মতো বেরিয়ে। একজন আমাকে হাসতে হাসতে বললো যে মাসুদ ভাই, এখানে আমাদের প্রশাসন ধরে আনে না, প্রশাসনের সাথে লাইন করে আমরা ভিতরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করি। এটা ব্যবসার একটা ক্ষেত্র। যেই জায়গাটাকে সংশোধনের মনে করি, সেই জায়গাটাকে তারা ব্যবসার ক্ষেত্র বানিয়ে নিয়েছে। তাদের সহযোগিতায় তারা এটা করছেন, তাদের আস্কারা এটা হচ্ছে। আমি সেই জন্য এটা বলছি এই কারণে যে সঙ্গী সাথীদের এই বন্ধু বান্ধব নির্বাচনে তারা বলে যে মাসুদ ভাই, আমরা বের হয়ে ভালো হওয়ার কোনো প্রক্রিয়া নেই, আমাদেরকে বের হতে দেওয়া হয় না, আমাদেরকে ভালো হতে দেওয়া হয় না। আমাদের একটা সিন্ডিকেট আছে, এখান থেকে আমাদের একমাত্র পথ এই কাজ করে দিতে হবে, না হলে আমাদেরকে মরতে হবে। উপায়টা কি? উপায়টা হচ্ছে শুরু থেকেই তাকে ভালো একটা পথ অবলম্বন করার জন্য সুযোগ করে দেওয়া। সেই সুযোগটি ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ একমাত্র সংগঠন, বলবো আমি একমাত্র সংগঠন। আমি ইউনিভার্সিটি আরেকটি গল্প বলি আপনাদের ছোট্ট 2 লাইনে, যে আমাদের একটা তখন ইউনিভার্সিটিতে একটা মাদক দিবসে, এই প্রতিবাদ দিবসে একটা হচ্ছে, তাদের কি বলে ওটাকে, যে এটাকে আমরা বলি যে তাদের একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, কালচারাল অনুষ্ঠান হচ্ছে, যে মাদক প্রতিবাদ করার জন্য, মাদকের বিরোধিতা করার জন্য, মাদক হ্রাস করার জন্য, মাদক নির্মূল করার জন্য। তো একজন এসে আমাকে বলছে যে মাসুদ ভাই, আজকে এখানে যারা শিল্পী আসছেন তাদের মধ্যে কয়েকজন আগে খেয়ে উঠেছেন এবং কন্ট্যাক্ট ছিল যে মাদকের এই প্রতিবাদী গান শেষ করে তাদেরকে মাদক দিলে তারা এই প্রোগ্রাম করবেন, নাহলে করবেন না, কারণ তাদের এটা সিস্টেম। আপনি কি দুর্ভাগ্যজনক একটা দেশ আমরা এখন, যে যারা মাদকের লালন পালন করেন তাদের বক্তব্য দিয়ে আপনি এই জাতিকে কি করে ভালো করবেন? ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আলহামদুলিল্লাহ একটা লিফলেট তৈরি করেছি, মানুষকে সতর্ক করছি, মানুষকে এইখান থেকে বাঁচার জন্য আহ্বান করছি, চেষ্টা করছি। আমরা নিজেরা আমাদের পারিবারিক পরিসরে আলোচনা করে এখান থেকে বাঁচার উপায় বের করছি। ধূমপানের অভ্যাস আলহামদুলিল্লাহ আমরা জিরো টলারেন্স, যেটা চিন্তাও করা যাবে না বাংলাদেশের পরিসরে, এটা অভাবনীয় একটা ব্যাপার। সেই জায়গায় আমরা এটা করছি, এটা কৌতূহল থেকে এটা করছে, ডিপ্রেশন থেকে করছে। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20, 21, 22 নম্বর আয়াতে কত চমৎকার করে বলেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। এই মেসেজ যদি আমাদের যুবকদের কাছে থাকতো, দিতে পারতাম, একাডেমিক্যালি যদি দিতে পারতাম, তাহলে কত সুন্দর হতো যে সে জানতে পারতো লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। আমার কোন হতাশা আমাকে অন্যায় কাজের দিকে ধাবিত করতে পারে না। একজন ইমানদার হতাশই হতে পারে না। ওয়ালা তাজাস ওয়ালা তাহিনু, এটা তার জন্য জায়েজ নেই, বৈধ নয়। এই কথা তো আমরা জানাতেই পারি নাই, তাকে তো এটা তো শেখাতেই পারি নাই, এটা তো তাকে আমরা বুঝাতেই পারি নাই, এটা ব্যর্থ আমরা রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ। আপনি সফল একটা মাদক মুক্ত যুব সমাজ তারুণ্য আশা করেন, এটা আকাশ কুসুম কল্পনা। তারপর আমরা কি থেমে যাব? আমরা থেমে যাব না। সেই থেমে যাওয়ার জায়গা থেকেই আমি আপনাদেরকে বলছি যে প্রতিকূল পারিবারিক পরিস্থিতি, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পারিবারিক কোন সিস্টেম আমাদের থাকছে না। সেই জায়গা থেকে ধর্মীয় নৈতিক মূল্যবোধের কথা বলতে চান না। আমাদের খুব বড় বড় আলোচকদের আমি আলোচনা ইউটিউবে শোনার চেষ্টা করেছি। এই মাদক দিবস উপলক্ষে আমি গত সপ্তাহখানেক বেশ কয়েকটা ইউটিউবের আলোচনা আমি শুনেছি। একটা ইউটিউবের আলোচনা আমি কারো মুখ থেকে শুনলাম না যে ইসলামের কথা তারা বলেছে, অথচ ইসলামী অনুশাসন ব্যতি রেখে এই মাদক মুক্ত ব্যক্তি
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন অবাস্তব, অসম্ভব, দুরূহ ব্যাপার। এটা হতেই পারে না, প্রশ্নই ওঠে না। একাডেমিক্যালি যদি তাকে ইসলামী অনুশাসন মেনে চলার জন্য প্রস্তুত না করা হয়, তাহলে এটা সে কখনোই এই বাস্তবতা সে মেনে নেবে না। কারণ তাকে তো পাহারাদারি করবেন আপনি বেডরুমে না, তার বেডরুমে পাহারাদারি তো ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এই ধ্বংসের যথাকলে মহান প্রভু থেকে তোমাকে কে সুযোগ নেই। পরকালীন চিন্তায় যদি তার মধ্যে না থাকে, জবাবদিহিতা যদি তার মধ্যে না থাকে, দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির চিন্তা যদি তার মধ্যে জাগ্রত না হয়, এটা অসম্ভব। শিক্ষা কার্যক্রমে, আমাদের শিক্ষা কার্যক্রমে কি আছে? আমাদের শিক্ষা কার্যক্রমে আছে সুদ কষা, আমাদের শিক্ষা কার্যক্রমে আছে চুনাটুনির গল্প, আমাদের শিক্ষা কার্যক্রমে আছে কি? আমাদের শিক্ষাক্রমে আছে কত টাকার সাথে কত দুধের সাথে পানি মিলালে লাভ হবে। আমাদের শিক্ষা কার্যক্রমে এই মাদকতার ভয়াবহতা নিয়ে কোরআন হাদিসের কোনো আলোচনা নেই, ইসলামকে কাটছাট করে ফেলা হচ্ছে। সেখানে এটা কি করে সম্ভব? এই সম্ভবকে অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব ইসলামী ছাত্র শিবির নিয়েছে, আমরা নিয়েছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আমরা নিতে চাই। এই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে মুক্ত মনে করতে পারি না। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই, আজকে যারা এখানে যুক্ত আছেন প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে ড্রাগ অ্যাডিকশন ডিপ্রাইভ এ ফ্যামিলি, এটা একটা পরিবারকে ফ্রম অল কাইন্ডস অফ পিস এন্ড হ্যাপিনেস। আপনার সব গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু আপনি সুখ শান্তি থেকে দুনিয়াতে বঞ্চিত হয়ে যাবেন শুধুমাত্র এই একটা ভয়াবহ ভয়াল থাবার কারণে। সেই থাবাকে আমি শেষ দুটো লাইন দিয়ে আমার মোহতারাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না সম্ভবত। একজন ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি ইলিশ মাছটা এরকম পাগড়ি দিয়ে পেঁচিয়ে তারপরে রাস্তা পার হচ্ছেন কেন? তো হুজুরে বলেছিল আমাকে হয় জিকিরে ব্যস্ত থাকতে হবে, না হলে ইলিশ মাছের দাম বলতে ব্যস্ত থাকতে হবে। আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে ইলিশ মাছের দাম বলায় ব্যস্ত থেকে আমার দুনিয়া পরকাল বরবাদ না করে ইলিশ মাছ দিয়ে যদি পাগড়িটা দিয়ে ইলিশ মাছটা পেঁচিয়ে রাখলে আমার পাগড়িটা একটু আপাতত নষ্ট হবে, বাট আমার ইমানটা ঠিক থাকবে। আমার একটা কাজে তো আমার পাগলামি, আমার ম্যাডনেস, আমার পাগলামিটা তো এক জায়গায় রাখতে হবে। ইব্রাহিম আদমের কথা আপনারা জানেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি পাগলামি করছেন কেন? বলছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষই কোনো না কিছু পাগল, আমি চারটা জিনিসের পাগল হয়ে তোমাদের কাছে আবির্ভূত হয়েছে এই কারণে যাতে তোমরা দুনিয়ার পাগলামি থেকে বাঁচতে পারো। তখন সে খুব উদ্বেগের সাথে উৎকণ্ঠার সাথে চারটা পাগলামির কথা তাদেরকে তুলে ধরেছিল, যে আমার পাগলামি হচ্ছে বলখের রাজা আপনারা জানেন ইব্রাহিম আদম, সে রাজ্য ছেড়ে দিনের বেলা মরুভূমিতে থাকতো, রাত্রিবেলা জঙ্গলে থাকতো, এবং তাকে জিজ্ঞেস করলে বলতো ফালা আদরি মা যা ইউখাতিবুনি, ফালা আদরি মা যা ইউখাতিবুনি। আমার পাগলামিটা, আমার ম্যাডনেস, আমার আসক্তিটা হচ্ছে আমি জানি না আমার যখন মৃত্যুর সময় আসবে ফেরেশতা আমাকে কি বলে সম্বোধন করবে, আমাকে কি পাপাত্মা নাকি পুণ্যাত্মা বলে সম্বোধন করবে, আমাকে পাপিষ্ঠ বলে নাকি পুণ্যবান বলে সম্বোধন করবে, যার উপর ভিত্তি করে আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। আমি সেটা নিয়ে আসক্তিতে আছি। আমার দ্বিতীয় আসক্তি আছে ফালা আদরি উজিবু আম লা উজিব, আমি জানি না আমার যখন মৃত্যু হবে, আমাকে যখন কবরে রাখা হবে, তখন আমাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে আমার মহান আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি কি তার জবাব দিতে পারবো? আমার আসক্তিটা হচ্ছে তাই নিয়ে। তোমার রাজ্য দিয়ে কি করব? তুমি রাজ্য নিয়ে আসক্তিতে আসো, আমি আমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসক্তিতে আসি। আমার 3 নম্বর আসক্তি হচ্ছে ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, কিয়ামতের দিন দুটো সারি হবে, দুটো মিছিল, দুটো রাস্তা হবে। এক রাস্তার মানুষদেরকে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আরেক দলকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমি জানি না আমাকে কোন কাতারে শামিল করা হবে। সুতরাং আমি কি করে এই আসক্তি থেকে মুক্তি পাবো, এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত হব, আমি টেনশন ফ্রি হয়ে কি করে স্বাভাবিক জীবন যাপন করব? আমি তো এটা নিয়ে ম্যাডনেস অবস্থায় আছি, এটা নিয়ে পাগল অবস্থায় আছি। আমাকে তোমরা পাগল বলতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি উল্লেখ করেছেন আকসারু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজদুন, হাত্তা ইয়াকুলু মাজদুন। আজকে পরিবারের সদস্যবৃন্দ যারা যুক্ত আছেন, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনার সন্তানকে ইসলামের পাগল বানান, আপনার সন্তানকে পরকালের পাগল বানান, আপনার সন্তানকে
জান্নাতের পাগল বানান, আপনার সন্তানকে ইসলাম প্রতিষ্ঠার পাগল বানান। না হলে সে ফেসবুকের পাগল হবে, না হলে সে দুনিয়ার পাগল হবে, না হলে সে নারী গাড়ি বাড়ির পাগল হবে, না হলে সেই মদ জুয়া গাজার পাগল হবে। কোনো না কিছু পাগল সে হবেই, কারণ মানুষের মধ্যে একটা পাগলামি আছে। এই পাগলামিটাকে ডাইভার্ট করাই হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, তাকে কোথাও এনগেজ করা। আপনি এটাকে ইংরেজিতে যখন আমাদেরকে বলেন, তখন আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই। স্বাভাবিকভাবে কিভাবে নেই? An idle brain is the evil's workshop. An idle brain is the devil's workshop. এটা তো শয়তানের কারখানা। তো আপনি এই শয়তানের কারখানা থেকে বের করে তাকে তো ভালো মানুষের কারখানায় পরিণত করতে হবে। সেটার উদ্যোগ কি আছে আমার? পারিবারিক ভাবে আমার কি উদ্যোগ আছে? সামাজিক ভাবে আমার কি উদ্যোগ আছে? প্রাতিষ্ঠানিক ভাবে আমার কি উদ্যোগ আছে? রাষ্ট্রীয় ভাবে আমার কি উদ্যোগ আছে? যখন এই ব্রেনটাকে আপনি খালি হতে দিচ্ছেন, সেখানে কোনো কিছুতে সে স্থান দখল করেছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা তো বলা হয়ে থাকে, এখন বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন 3 কেজি আফিম এক জায়গায় রাখলে জানা হবে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সন্তানদেরকে 3 কেজি আফিম তাকে যতখানি আসক্তিতে শেষ পর্যায়ে নিয়ে যায়, তার চেয়ে অধিক মাত্রায় সংক্রমিত করে এবং ধ্বংসের অতল গহ্বরে তাকে তলিয়ে দিতে সক্ষম। সে আফিমের চেয়ে ধ্বংসাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিভাইসের আসক্তি আমাদের প্রজন্মকে আজকে শেষ করে ফেলছে। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন, স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন, বাবা মা আজকে সন্তানের হাত থেকে আলাদা হয়ে যাচ্ছে। আজকে এই আসক্তিতে পড়া একজন সন্তানকে বাবা 20,000 টাকা দিয়ে খুন করিয়েছে, গত 3 দিন আগের পত্রিকার রিপোর্ট। এই বছরে শুধু 300 বাবা মাকে খুন করা হয়েছে। এই সমস্ত আসক্তিতে পড়ে সন্তানরা তার বাবা মাকে হত্যা করেছে। প্রস্তুতি গ্রহণ করুন, বাবা মায়েরা প্রস্তুতি গ্রহণ করুন নিঃসন্তানের হাতে খুন হওয়ার জন্য। যদি এখান থেকে মুক্তি চান, বাবা মা হত্যা করছে সন্তানকে, স্ত্রী হত্যা করছে স্বামীকে, স্বামী খুন করাচ্ছে তার স্ত্রীকে, এই আসক্তি থেকে বাঁচার জন্য অথবা বাঁচানোর জন্য, কারণ তার হাতে আর কোনো পথ নেই। আসুন আমরা আমাদের এই ভয়াল এক চিত্রের বর্ণনা যখন শুনছি, মুক্তির উপায় কি? মুক্তির উপায় একমাত্র জানতে হচ্ছে গুড প্যারেন্টার্স। গুড প্যারেন্টার্স আমাদের পারিবারিক পরিমণ্ডলে নিজেদের একটা পরিসর গড়ে তোলা, ডেভেলপিং হাই মোরাল ভ্যালুস। এটা ছাড়া কোনো উপায় নেই। A man with career without character is more dangerous than a lion. আজকে সবচেয়ে উচ্চ শিক্ষিতরা, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ড্রাগের সবচেয়ে বড় আখড়া। আমাদের গত 3 বছরের পত্রিকা রিপোর্টে দেখা যায় যে 2000 পিস, 3000 পিস একজন ছাত্র তাকে পিস নিয়ে ইয়াবা পিস নিয়ে সে আটক। তার মানে কি এই 2000 পিস কি সে খাওয়ার জন্য কিনেছে? সে শুধু খায় না, সে বিক্রি করে, সে অন্যের কাছে পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইয়াবা, এই মাদকের সাথে 10 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামী বলেছেন। কেন? কারণ এটার সাথে দূর থেকেও যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কর অংশ হিসাবে এই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ডেভেলপিং হাই মোরাল ভ্যালুস। যদি এটা আপনি না করতে পারেন, আমরা যদি শুধু তাকে ক্যারিয়ার সম্পন্ন করি, এ ম্যান উইথ ক্যারিয়ার, আজকে পাশ্চাত্য সভ্যতার দাবি, পাশ্চাত্য সভ্যতার স্লোগান এটা, এ ম্যান উইথ ক্যারিয়ার ইজ উইদাউট ক্যারেক্টার। এই উইদাউট ক্যারেক্টার মানে কি? এই উইদাউট ক্যারেক্টার মানে তার মধ্যে কোরআন নেই, তার মধ্যে হাদিস নেই, তার মধ্যে ইসলাম নেই, তার মোকালের জবাবদিহিতা নেই, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চর্চা নেই, ইসলামিক জ্ঞান তাকে পরিচর্যা দেওয়া হয় না, রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো ডোনেট করা হয় না, রাষ্ট্রীয়ভাবে তাকে প্রমোট করা হয় না, বরং তাকে ডিপ্রাইভ করা হয়। সেরকম একটা রাষ্ট্রে আপনি কি করে আশা করেন যে আমাদের এরকম তরুণ প্রজন্ম হবে? ক্লোজ গাইডেন্স, আমাদের একদম কাছে থেকে তাদেরকে মনিটরিং করা, এর সাথে প্র্যাকটিসিং রিলিজিয়ন টু ফিল আপ স্পিরিচুয়াল নিডস। আমাদের এই আধ্যাত্মিক জায়গাগুলোতে স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করার ক্ষেত্রে তাদের কাছাকাছি আমাদের পৌঁছতে না পারলে এই তারুণ্য আমরা তৈরি করতে পারবো না। এর সাথে অ্যাওয়ারনেস অ্যাবাউট প্রেশার, আমরা যে এই মানে একজন আরেকজনকে সচেতন করা, এই জায়গাটা আমাদের গ্রোয়িং চিলড্রেন একেবারে শৈশব থেকে আমাদেরকে তাদের টার্গেট নিয়ে কাজ করা। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির সেই কাজ করছে। অভিভাবক মন্ডলী যারা যুক্ত আছেন, আমাদের তরুণ সন্তান যারা যুক্ত আছেন, আমাদের শৈশব কৈশোরের ছোট্ট সোনামণিরা এখানে যারা যুক্ত হয়েছে, স্কুল কলেজ গোয়িং ইউনিভার্সিটি, তোমাদের মাথায় রাখতে হবে চকলেটের মতো করে আগামী দিনে 5 টাকা 10 টাকা দামে তোমাদের হাতে পকেটে পৌঁছে দেওয়া হবে। অনলাইনে আজকে এলএসডি এগুলো আমাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে অমুক জায়গায় গোপনে। আগে প্রকাশ্যে এগুলো লজ্জা আমরা করতে পারতাম না, এখন তুমি ঘরে বসে এগুলো পেয়ে যাবে। দরজা আটকানো অবস্থায় দরজার নিচ দিয়ে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। এত সহজলভ্য এই জগতে
বেঁচে থাকার একমাত্র পথই হচ্ছে আমার কাছে আমার আল্লাহর জবাবদিহিতা। দুনিয়ার সময় আমার এই কলবের নফস, আমার নফস যদি নষ্ট হয়ে যায়, সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এটা আমাকে শেষ করে দেয়, আমার ব্রেনটাকে নিষ্ক্রিয় করে দেয়, আমাকে বিকলাঙ্গ করে দেবে, আমাকে পুরুষত্বহীন করে ফেলবে, আমার সমস্ত শারীরিক চাহিদাকে বিনষ্ট করে ফেলবে, পরিবার ব্যবস্থা ভেঙে যাবে, স্বামী স্ত্রী হক আদায় করতে পারবে না, স্ত্রী স্বামী সম্পর্ক রক্ষা করতে পারবে না। এরকম দুনিয়ার স্বার্থ চিন্তা করে পরকালীন মুক্তির নিশ্চয়তা নিজের কাছে নিজেদের তৈরি করার জন্য এই কার্যকরী উদ্যোগ যদি তাদের মধ্যে তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র গুড কমিউনিকেশন, আমরা তাদের সাথে তাদের সম্পর্ক তৈরি করে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারলেই কেবলমাত্র আমরা পারবো এরকম মাদক মুক্ত তারুণ্য, আর সেই মাদক মুক্ত তারুণ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আলহামদুলিল্লাহ আমি নিশ্চিত, যেহেতু সমৃদ্ধ ইসলামী ছাত্র শিবির আমরা গড়তে পেরেছি, মাদক মুক্ত করে একটা সমৃদ্ধ ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে, মাদক মুক্ত করে একটা তারুণ্যের জায়গা বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু তৈরি করতে পেরেছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমরা আপনাদেরকে এই কমিটমেন্ট দিচ্ছি, আপনাদের সাহায্য সহযোগিতা এবং সব ধরনের দোয়া ভালোবাসা আন্তরিকতা নিয়ে আগামী দিনে আমরা মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়ে সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা করতে পারবো। সেই প্রত্যাশায় আপনাদের সামগ্রিক দোয়া ভালোবাসা আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করে যারা এই দীর্ঘ সময় কথা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষক সম্মানিত কামালউদ্দিন জাফরি হুজুর যুক্ত হয়েছেন অনেক আগে, আমি সময় নিয়েছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় কেন্দ্রীয় সভাপতি, প্রিয় সেক্রেটারি জেনারেল এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছেন, তাদের সবাইকে আবার আন্তরিক সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।